হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বলবো বেঙ্গল বক্স অফিস নিয়ে 2023 নিয়ে। তো মোটামুটি বছর শেষ, মোটামুটি এটা হিসেব করা গেছে যে এই বছরের বক্স অফিস রেসপন্স কেমন এবং বক্স অফিস হিটের বিচারে কে কত টাকা কামালো, সেই হিসেবে এই বছরের রাজাকে, এই বছরের মানে নাম্বার ওয়ান অভিনেতা বক্স অফিসের দিক থেকে কে, সেটা নিয়ে বেসিক্যালি কথা হবে। এবার আমি থাম্বনেইলে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি বা টাইটেলে গুরুত্ব দিয়েছি তিনটে নামের ওপর: দেবজিৎ এবং প্রসেনজিৎ, আমাদের ইন্ডাস্ট্রির তিন পিলার। এবার এই তিনজনেরই কিন্তু এই বছরে শুধুমাত্র একটা করে সিনেমা আসেনি, একের বেশি কিন্তু সিনেমা এসছে। তো যে কারণে লড়াইয়ের জায়গাটা থাকে এবং আরও কয়েকজন রয়েছে এদের একের বেশি সিনেমা এসছে। এবার সিনেমার সংখ্যার দিক দিয়ে যদি বিচার করতে হয়, আপনারা যদি দেখেন 2023-এ সিনেমার সংখ্যা কিন্তু 2022-এর থেকে কম। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, আগের বছর হিটের যে পরিমাণ সংখ্যা বা ফ্লপের যে পরিমাণ সংখ্যা ছিল, তার থেকে কিন্তু এই বছরের রেসপন্স যে বিরাট আলাদা হয়েছে তা কিন্তু নয়। আগের বছরে যে ছবি দেখা গেছে, এই বছরের যে ছবি একদম পাল্টে গেছে তা কিন্তু নয়। বলিউডে আমরা যেরকম দেখতে পেলাম যে এই বছর আগের বছর থেকে পুরো আলাদা, 2022 যতটা খারাপ ছিল 2023 মানে ইতিহাস সৃষ্টিকারী হয়েছে, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। তবে কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো খুবই ভালো এবং সেগুলো নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। প্রথমে তোমাদেরকে বলি, এই বছরের জানুয়ারি থেকে মোটামুটি মার্চ মাসের শুধু নয়, এপ্রিলের শুরু অবধি এই বছরটা একদম মানে ডিজাস্টার ছিল। কারণ ওই কদিনের মধ্যে জানুয়ারি থেকে এপ্রিলের শুরু অবধি, মানে ধরুন 7-8 তারিখ এরকম তারিখ অবধি যে টাইমটা ছিল এপ্রিলে, সিনেমা রিলিজের সংখ্যা ছিল প্রায় 20 থেকে 25 খানা। তার মধ্যে একটা সিনেমাও সিঙ্গেল হিট এই ট্যাগটা পায়নি। তার মধ্যে ছিল কাবেরী অন্তর্ধান, তার মধ্যে ছিল আরও বড় বড় কিছু নাম, বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমা ছিল, সেটা সুরিন্দার হোক, সেটা এসবিআই হোক, আরও বড় বড় কিছু প্রোডাকশনের কাজ ছিল। তার মধ্যে কোনো সিনেমা কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি। কোনোটারই বিজনেস 1 কোটি 1.5 কোটি রেঞ্জ পেরোতে পারেনি, কারণ ওটার তো লাখও হয়নি, এরকম ধরনের কালেকশন হয়েছে। তো ডিজাস্টার বছর যাচ্ছিল মোটামুটি এপ্রিলের শুরু অবধি। এই বছরের প্রথম বড় হিট আসে বা সুপার হিট আসে হচ্ছে 14ই এপ্রিল, পয়লা বৈশাখের সময়, যে সময় রিলিজ করে আমাদের একেন বাবুর যে সেকেন্ড পার্টে যেটা সিনেমা হলে রিলিজ হয়, সেটা কিন্তু এই বছরের প্রথম সুপারহিট ছিল এবং মোটামুটি 3 থেকে 3.5 কোটির একটা বিজনেস করে, যেটা সেই সময় দাঁড়িয়ে বাজেটের নিরিখে সেটাকে সুপারহিট ঘোষণা করা হয়। তো এই বছরের প্রথম সুপারহিট সিনেমা কিন্তু ছিল একেনের পার্ট 2টা, যেটা রিলিজ করে। এই বছর আমরা সেকেন্ড সুপারহিট পাই এপ্রিল মাসেই। এপ্রিল মাসটা কিন্তু এই বছর বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো গেছে এবং এর মধ্যে ঈদের যে টাইমটা যেটা ছিল, সেই সময় বাংলা সিনেমার ক্ল্যাশ হয় বলিউডের সাথে এবং স্বয়ং ঈদের যিনি রাজা সলমান খানের সঙ্গে বাংলা সিনেমার ক্ল্যাশ হয়, রিলিজ করে চেঙ্গিস, যেখানে জিদ্দাকে মাঠে নামতে হয় প্যান ইন্ডিয়াতে সলমান খানের সঙ্গে। শুধুমাত্র বাংলায় নয়, গোটা ভারত জুড়ে সলমান খানের সঙ্গে জিদ্দার লড়াই হয় এবং সলমান খান রীতিমতো মানে বাংলায় তো পরাজিত অবশ্যই হন এবং রীতিমতো ইন্ডিয়াতেও জিদ্দা কিন্তু কোথাও গিয়ে নিজের একটা উপস্থিতি বজায় রাখে। তো যে কারণে এই বছর অন্যতম বড় সফলতার নাম হচ্ছে চেঙ্গিস এবং জিদ্দা ওইটা দিয়ে বিরাট বড় একটা তার বাউন্স ব্যাক হয়। রাবণ দিয়েই হয়েছিল, কিন্তু চেঙ্গিস তাকে তার পুরনো যে তার ফর্ম, সেটা কিন্তু অনেকটা ফিরিয়ে এনেছিল। জিদ্দা মানে বক্স অফিসে কি হতে পারে সেটা আমরা পেয়েছিলাম, জিদ্দা নিজে পোস্ট করে জানায় যে সুপারহিট, এবং সিনেমাটার বাজেট এখনও অব্দি এটা জানা গেছে ফাইনালি অল ইন্ডিয়া মিলিয়ে, শুধু বাংলা নয় অল ইন্ডিয়া মিলিয়ে যে কালেকশনটা জানা গেছে, সেটা কিন্তু মোটামুটি 6.5 কোটি প্লাস এই কালেকশনটা মোটামুটি করেছে। তো মোটামুটি এই এপ্রিল অবধি মানে বাংলা সিনেমা নিজের একটা মানে জায়গা তৈরি করে এপ্রিল মাসে। তারপর মে মাসটা আবার অ্যাভারেজ যায়, এই মাসে মোটামুটি ফাটাফাটি রিলিজ করে, আরও কিছু কিছু সিনেমা রিলিজ করে এবং অর্ধাঙ্গিনী বলে একটা সিনেমা আসে, অর্ধাঙ্গিনী কিন্তু খুব ভালো বিজনেস করে। ওটার বাজেট ডিটেলস কিছু জানা যায়নি, কিন্তু সিনেমাটাকে প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু মানে সুপারহিট ট্যাগ কিন্তু দেওয়া হয়েছিল। যতদূর খবর বাজেট কিন্তু মোটামুটি যেটুকু যে আমি ভেতরে ইনসাইডার নিউজ পেয়েছি, সেটা ব্যাপারে কিন্তু প্রায় 4 কোটি কাছাকাছি কিন্তু কালেকশন করেছিল। এবার এটা বাজেট যেহেতু খুব কম ছিল, সিনেমাটা সুপারহিট ট্যাগ পায়। তো মোটামুটি মে মাস অবধি যে টাইমটা, সেই টাইম অবধি কিন্তু বেশ কয়েকটা কিন্তু পরপর সুপারহিট আমরা পাই। তবে ওই তারপর যে টাইমটা এলো জুন জুলাই, এই যে টাইমটা গেল, সেই টাইমটা কিন্তু আবার এই ডিজাস্টার টাইমটা ফিরে আসে। জুন জুলাই কোনো হিট ছিল না। দুটো ভালো সিনেমা যদিও ওই টাইম রেঞ্জে এসেছিল, শিবপুর এবং শহরের উষ্ণতম দিনে, দুটো সিনেমা ভালো ছিল, কিন্তু দুটো সিনেমা কিন্তু বক্স অফিসে একদমই সেইরকম আহামরি কিছু বিজনেস কিন্তু করতে পারেনি। শহরের উষ্ণতম দিনে তাও মানে একটা বড় সারপ্রাইজ ছিল বক্স অফিসের ক্ষেত্রে, খানিকটা ভালো, কিন্তু সেটাকে বিরাট বড় সুপারহিট আপনারা বলতে পারবেন না। হিট আপনারা হয়তো বলতে পারেন, তাও সেটা বিরাট আশানুরূপ বা বাজেটের থেকে অনেক বেশি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, দর্শক সিনেমাটাকে মোটামুটি হলো অ্যাকসেপ্ট করেছিল। তো এটা গেছিল। তো মোটামুটি আমাদেরকে বলে রাখি, এই বছর বক্স অফিসে যদি কিং এর কথা যদি বলতে হয়, নাম্বার ওয়ান জায়গা কে বেশি দিন ধরে রেখেছিল, তাহলে জিদ্দা কিন্তু মোটামুটি আমরা যদি দেখি এপ্রিল থেকে মোটামুটি অক্টোবর অবধি জিদ্দা কিন্তু সব থেকে বেশি টাকা কালেকশন করা সিনেমাটা দিয়ে নাম্বার ওয়ান স্পটটা কিন্তু ধরে রেখেছিল বেশ মানে কয়েকটা মাস ধরে এই বছর। মানে মোটামুটি এপ্রিল থেকে সেটা ছিল অক্টোবরে পুজো অবধি। এবার অনেকে বলতে পারে আগস্ট মাসে তো দেবদাও এসেছিল ব্যোমকেশ দুর্গ রহস্য নিয়ে। এবার ব্যোমকেশ দুর্গ রহস্য সিনেমাটা কিন্তু হিট হয়েছে, সিনেমাটা কিন্তু সুপার হিট হয়নি। এটা দেবদাও নিজে বিভিন্ন বলেছে যে বক্স অফিস আশা করেছি সেরকম না হলেও সিনেমাটা হিট হয়েছে।
তো এটা কিন্তু যেটুকু যা কালেকশন করেছে জানা গেছিল মোটামুটি 3.5 কোটির মতো কিন্তু কালেকশন করেছিল, যেটা অবশ্যই খুব খারাপ আমি বলবো না, কারণ সিনেমাটার বাজেট খুব বেশি ছিল না, 1 কোটি থেকে 1.5 কোটি হয়তো বাজেট ছিল। 3 থেকে 3.5 মানে পাক্কা বাংলা হিট, আপনি এটার এগেনস্টে কিছু বলতে পারবেন না। যার টাকা তার দ্বিগুণ ব্যবসা কিন্তু করেছে। তো সেই হিসেবে সিনেমাটা হিট ট্যাগ পায়। তবে চেঙ্গিসের কালেকশনের থেকে কিন্তু দুর্গাডসের কালেকশন পরে ছিল, তো যে কারণে সেক্ষেত্রে দেবদা কিন্তু জিদ্দাকে কিন্তু বিট করতে সেই সময়টা পারেনি, অনেকটাই পিছিয়ে ছিল। তো যে কারণে তখনও অবধি জিদ্দা কিন্তু নিজের নাম্বার ওয়ান স্পটটা ধরে রেখেছিল মোটামুটি প্রায় অক্টোবর অবধি। এবার খেলা ঘুরতে শুরু করে অক্টোবর মাসে, পুজোর মাসটাতে। এই সময় থেকে বাংলার বক্স অফিসটা পুরো পাল্টে যায়। পুজোয় আসে 4টে সিনেমার মধ্যে 3টে সিনেমা ভালো রকম বিজনেস করে। একটা তো ব্লকবাস্টার হয়, সেটা হচ্ছে দশম অবতার। দশম অবতারের লাস্ট অব্দি এটা কালেকশন যেটা জানা গেছে সেটা হচ্ছে মোটামুটি 6.85 করোড়, 6.85 করোড় কালেকশন জানা গেছে। এটা কিন্তু চেঙ্গিসকে কোথাও গিয়ে বিট করে খানিকটা বেশি হয়েছে। 6.85 করোড় হচ্ছে কালেকশন করেছে, অর্থাৎ বুম্বাদা বাউন্স ব্যাক করেছে। বুম্বাদার এই বছর 3টে সিনেমা রিলিজ করে, জিদ্দার 2টো, বুম্বাদার 3টে, দেবের 3টে। বুম্বাদার 3টে সিনেমা হচ্ছে কাবেরী অন্তর্ধান, শেষ পাতা এবং আরেকটা হচ্ছে দশম অবতার। এর মধ্যে 2টো সিনেমা কিন্তু বক্স অফিসে একদমই বিজনেস করতে পারেনি। শেষ পাতা অন্য ধারার সিনেমা ছিল, সেটাকে বক্স অফিসে বিচারে ফেলা যায় না, তাও বক্স অফিসে নিরিখটা ফ্লপ হয়েছে। কাবেরী অন্তর্ধান অ্যাভারেজ বিজনেস করেছে। দশম অবতার কিন্তু এই বছরের প্রথম ব্লকবাস্টার হিট, এবছরের প্রথম সুপারহিট ছিল, মানে দা একেন প্রথম ব্লকবাস্টার হচ্ছে কিন্তু দশম অবতার। তো এখনো অবধি এই পয়েন্ট টু বি নোটের এখনো অবধি কিন্তু নাম্বার ওয়ান কালেকশনের জায়গাটা কিন্তু এই সিনেমাটা ধরে রেখেছে, এবং এই মুহূর্তে বক্স অফিসে নিয়ে কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় নাম্বার ওয়ান স্পটটা কিন্তু ধরে রেখেছে। যেটা জিৎ ধরে রেখেছিল মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর অবধি, সেটা কিন্তু কোথাও গিয়ে হ্যান্ড ওভার হয় প্রসেনজিতের হাতে যখন দশম অবতার রিলিজ হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় কিন্তু নাম্বার ওয়ান স্পটটা ধরে রেখেছে। অপরদিকে যদি দেবের কথা বলি, দেবের এই বছর 3টে সিনেমা রিলিজ করেছে। দেবের প্রথম সিনেমাটা ঠিকঠাক বিজনেস করেছে, 3.5 থেকে কালেকশনটা কোনো অংশে কম নয়। বাঘাযতীন হিউজ বিজনেস করতে পারতো, কিন্তু পুজোর ক্লাসে এসে ওটা থার্ড অপশন কোথাও গিয়ে হয়ে যায়, কারণ লোকে আরও বেশি করে রক্তবীজ এবং যেটা দেখতে শুরু করা হচ্ছে দশম অবতার। হ্যাঁ, রক্তবীজেরও আপনাদেরকে কালেকশনটা বলে দিই। রক্তবীজও কিন্তু প্রায় 6 কোটি কাছাকাছি কিন্তু কালেকশন করেছে। আর বাঘাযতীনও কিন্তু ওই মোটামুটি 5.5 থেকে 6 কোটি কিন্তু কালেকশন করেছে, মোটামুটি 5.5 কোটি ধরা হচ্ছে। তো এই 3টে সিনেমা মিলিয়ে কিন্তু পুজোর সময় বক্স অফিস এসছে প্রায় 18 কোটি কাছাকাছি। মিথিন মাসেকে ধরলে আরও 1-2 কোটি যোগ হবে। তো পুজোর সময় 4টে সিনেমা মিলে কিন্তু 20 কোটি একটা বিজনেস করছে, যেটা একটা এই বছরের জন্য খুবই প্রশংসনীয় জায়গা। ক্লাসের মধ্যে এসেও এত ভালো বিজনেস সত্যি কথা বলতে গেলে এটা আনএক্সপেক্টেড ছিল, তো এটা মানতে হবে। তো এই বছর কিন্তু এই টাইম অবধি কিন্তু দেবদা কিন্তু মোটামুটি হলো থার্ড পজিশনে কিন্তু ছিল, কারণ জিদ্দা একটা সিনেমা দিয়ে প্রায় 6.5 কোটি বিজনেস মানে করতে পেরেছিল। অপরদিকে প্রসেন চট্টোপাধ্যায় একটা সিনেমাতেই 7 কোটি প্লাস কালেকশন করে দিয়েছিল। আর সেখানে দেবদার কিন্তু একটা সিনেমা 5.5 কোটি, একটা সিনেমা কিন্তু 3.5 কোটির জায়গায় কিন্তু ছিল। ঠিক আছে, এই হলো এখন অব্দি হিসেব। তো এরপর আবার খারাপ মাস শুরু হয়, নভেম্বর মাসটা আসে। নভেম্বর মাসে বেশ কিছু বড় বড় সিনেমাই রিলিজ করে, বগলা মামা, কুরবান, মানুষ, জিদ্দার মানুষ। এই 3টে সিনেমা কিন্তু বক্স অফিসে নিয়ে কিন্তু ফ্লপ হয়। জিদ্দা অনেকদিন পরে আপনার বাজি একটা ফ্লপ কিন্তু জিদ্দা দেয়। বাংলাদেশে একটা ভালো বক্স অফিস আসছিল, কিন্তু ডাঙ্কি এবং এটা আসার পর ওখানে কালেকশনটা কোথাও গিয়ে থমকে গেছে, যে কারণে কিন্তু ওখান থেকেও যে আমরা আশা করেছিলাম যে 3.5-4 কোটি একটা কালেকশন হয়তো করে ফেলে সিনেমাটা হিট ট্যাগ পেয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। প্রথম সপ্তাহটা ভালো চলেছিল, তারপর সেটা ব্লক হয়ে যায়। তো যে কারণে কিন্তু মানুষ কিন্তু এই বছরে কিন্তু হিট সিনেমা ট্যাগটা কিন্তু পায়নি। জিদ্দা অলরেডি একটা সুপার হিট দিয়েছে, আর একটা কিন্তু ফ্লপ সিনেমা কিন্তু এই বছর আমাদেরকে উপহার দিয়েছে। এবং বোমবাদা হচ্ছে একটা অ্যাভারেজ, একটা ফ্লপ এবং একটা ব্লকবাস্টার হিট। এই হলো হিসেব। এবার যদি দেবদার কথা বলি, দেবদা এই মুহূর্তে অনেকের প্রশ্ন হতে পারে লাস্ট অব্দি তাহলে এই বছর বক্স অফিসের কিংটা কে? তাহলে আপনারা প্রধানের যদি বক্স অফিসটা দেখেন, প্রধান অলরেডি একটা হিউজ বক্স অফিস করছে, এবং আমরা যদি ডিসেম্বরের লাস্টে যে সিনেমাগুলো আছে সেগুলোর বক্স অফিস জানুয়ারি প্রায় 26 তারিখ অবধি যায়, কিন্তু সেটা অ্যাড হয় ডিসেম্বরের সাথে। এবার যে ধরনের কালেকশন প্রধান করছে, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি এই সিনেমাটা প্রায় 10 কোটির রেঞ্জ তো পার করবেই, এমনটা আমার ধারণা রয়েছে। আর যদি সেটা নাও হয়, যদি আমি ধরে নিচ্ছি কম করে 8 কোটিও যদি করে, আমি কথার কথা হচ্ছে 8 কোটি করবে না, 10 কোটি প্লাস করবেই, তা আমি ধরে নিচ্ছি কথার খাতিরে যদি 8 কোটি করে, তাহলে এই বছর আপনারা যদি দেখেন দেবের বা ব্যোমকেশ 3.5 কোটি, আপনারা যদি দেখেন বাঘাযতীন ক্লাসের মধ্যে এসে 5.5 কোটি, আর প্রধান ডাঙ্কি সালার এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ভয়ঙ্কর ক্লাসের মাঝখানে এসে এই সিনেমাটা যদি 8 কোটি কালেকশন করে, তাহলে আপনারা বলুন এই বছরের বক্স অফিস কিং কে? অবভিয়াসলি দেবদা। যেমনটা প্রতি বছর হচ্ছে, এই বছরও কিন্তু তাই। আগের বছর দেবটার ক্লাস একটু সহজ ছিল বলে দেবদা আরও বেশি কালেকশন করেছিল। এই বছর ক্লাসে এসে যে কালেকশনটা করেছে সেটা কিন্তু এক কথায় তুখর, এবং দেবদা এসছে বলে ওই ক্লাসে কিন্তু এরকম কালেকশনগুলো হয়েছে। তো 3টে সিনেমার যদি আপনারা মিলিত কালেকশন করেন, ব্যোমকেশ দুর্গরহস্য 3.5 কোটি, বাঘাযতীন 5.5 কোটি, তাহলে দুটো মিলিয়ে যেটা কালেকশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9 কোটি। আর অপরদিকে যদি আপনারা এটার কালেকশন যদি অ্যাড করেন, কম করে যদি আমি ধরছি 7 কোটি আপনারা অ্যাড করেন, তাহলে হচ্ছে 16 কোটি। তো এই বছর দেবদা কিন্তু 16 কোটি বিজনেস দিল 3টে সিনেমা দিয়ে।
অপরদিকে যদি আমি জিতের কথা বলি, জিদ্দার দুটো সিনেমা মিলিয়ে কালেকশন যদি আমরা চেঙ্গিসের যদি ধরি 6.5 কোটি, আর মানুষের যদি ধরি 1.5 কোটি কাছাকাছি, মানে হিন্দি বাংলা মিলিয়ে, সরি বাংলাদেশ এবং সব মিলিয়ে যদি 2 কোটিও ধরি, মানে প্যান ইন্ডিয়া বাংলাদেশ এবং আমাদের এখানে বাংলা মিলিয়ে যদি 2 কোটি ধরি, তাহলে দুটোর কালেকশন হচ্ছে 8.5 কোটি। আর অপরদিকে যদি আমি প্রসেনজিতের 3টে সিনেমা যদি কথা বলি, সম্ভবত 7 কোটি, এবং আরও দুটো সিনেমা মিলিয়ে আমি যদি ধরি আরও 2 কোটি, তাহলে 9 কোটি হচ্ছে। তো সেই সব কিছুকে বিচার করে দেবের কিন্তু 3টে সিনেমা এই বছর কিন্তু হিট, সুপারহিট এবং প্রধান সম্ভবত ব্লকবাস্টার কিন্তু ট্যাগ পেতে চলেছে। সেখানে জিদ্দার হচ্ছে একটা সুপারহিট, একটা ফ্লপ, বুমবাদার কিন্তু একটা ব্লকবাস্টার, একটা অ্যাভারেজ আর একটা ফ্লপ, কিন্তু দেবদার 3টের ক্ষেত্রে হিট অ্যাড হচ্ছে, হিট, সুপারহিট, ব্লকবাস্টার। তো প্রত্যেকটা বছরের মতো আফটার 2021, 2022, 2023 আবার কিন্তু দেবদা এই বছরের নাম্বার 1 স্পটটা কিন্তু কোথাও গিয়ে ধরে রাখলো। তো এই বছরের বক্স অফিস কিং কিন্তু অবশ্যই দেব। তো এটা বলছি মানে জিৎ ফ্যান্সের দুঃখ পাওয়ার বা বুমবাদা ফ্যান্সের দুঃখ পাওয়ার কিছু নেই, তারাও এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেটার পারফরমেন্স দিয়েছে, এবং এইরকম একটা কম্পিটিশন চললেই তো ভালো, কোনো না কোনো একজন তো ফার্স্ট হবেই বস। তাই বলে সেকেন্ড আর থার্ড বয় অনেক পিছিয়ে গেছে তা কিন্তু নয়, তারাও কিন্তু নিজেদের কনফিডেন্স আস্তে আস্তে ফিরে পাচ্ছে, এবং আমার বিশ্বাস পরের বছরও কিন্তু ভালো রকম লড়াই হবে। তবে দেব এমন স্ক্রিপ্ট চয়েস করছে, এমন এমন প্রজেক্টে কাজ করছে, এবং এমন দেবের প্রতি একটা লোকের বিশ্বাস তৈরি হয়ে গেছে, সেটা সব দর্শকের 8 থেকে 80, যে দেবকে এই মুহূর্তে বিট করা কিন্তু বিরাট একটা কঠিন ব্যাপার। তবে যদি মানে জিদ্দারও সিনেমাগুলো আমরা দেখি বছর যেগুলো আসে 2024, খুবই বড় বড় কাজ, বুম্বাদারও কিছু রয়েছে, কিন্তু এই বছর বা তার আগের বছরগুলোতে এখন অব্দি টানা 3 বছর কিন্তু দেব দ্য নাম্বার 1 স্পটটা কিন্তু ধরে রাখলো। আগের বছর সবাই ভেবেছিল আবির হয়ে যাবে, কারণ সোনাদার মাধ্যমে একটা বিরাট কালেকশন দিয়েছিল, কিন্তু বছর শেষে প্রজাপতি দিয়ে পুরো খেলা কিন্তু দেবদা ঘুরিয়ে দেয়, এবং কাছের মানুষও হিট ছিল পুজোর সময় ক্লাসের দিক দিয়ে বিচার করে, আর কিসমিসও কিন্তু আগের বছর হিট ছিল। এই বছর তার থেকে বেটার বিজনেস কিন্তু এসছে, 3টে সিনেমারই কালেকশন আগের বছরের 3টার থেকে হয়তো বেটার, প্রজাপতির থেকে এবার প্রধান বেটার হতে পারে কিনা সেটা সময় বলবে। তো এইটাই ছিল মোটামুটি এই বছরের বক্স অফিস। প্রত্যেকে এই বছর মোটামুটি হলো ভালো পারফরমেন্স দিয়েছে। বেসিক্যালি বছর শেষে মিঠুন চক্রবর্তীও একটা বাউন্স ব্যাক করলো আগের বছরের মতোই কাবুলিওয়ালা দিয়ে, যেটাও দুর্দান্ত রেসপন্স করেছে। তো এই বছর কিন্তু মানে হিট ফ্লপের সংখ্যাটা কিন্তু লাস্টের দিকে এসে বেশ ভালো জায়গাতে কিন্তু পৌঁছলো। এবার দেখা যাক আগের বছর, প্রত্যেক বছর যেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কি, জানুয়ারি থেকে মার্চ এই টাইমটা খুব জঘন্য বিজনেস হচ্ছে, মাঝখানে জুন জুলাই এটা জঘন্য বিজনেস হচ্ছে, সেটা প্রত্যেক বছরই। পরের বছর 2024 সেটা পাল্টায় কিনা সেটা দেখার ব্যাপার একটা থাকবে, তাহলে কিন্তু বক্স অফিসটা আরও ভালো জায়গায় পৌঁছবে। তো এই বছরের রেসপন্স বেশ ভালো হয়েছে, আমি খুবই খুশি বক্স অফিস নিয়ে। তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।